আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব ঝর্ণার গান এই কবিতাটির অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা সেই সৃজনশীল প্রশ্নটা সলভ করে ফেলি। ক খ আমরা আলোচনা করব ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে। ঝর্ণা চপল পায়ে ছুটে চলে। চপল মানে হচ্ছে কি চঞ্চল পায়ে ঝর্ণা ছুটে চলে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ঝর্ণা কেমন পায়ে চলে? চঞ্চল বা চপল পায়ে ছুটে চলে। 2 নম্বর প্রশ্ন, শীতির সব শিলার পর বলতে কবি কি বুঝিয়েছেন? শীতির, আচ্ছা শীতিল মানে ঠান্ডা, কোমল সবকিছু শিলার পরে গিয়ে পড়ে। ঝর্ণার যে চঞ্চলতা, ঝর্ণার যে পানি সেটা পাথরের গায়ে গিয়ে ধাবিত হচ্ছে। ঝর্ণা যে পাহাড়ের গা ঘেঁষে নিচে পড়ছে, তো নিচে যে পাথরগুলো আছে সেই পাথরে ঝর্ণার পানি পড়ছে, সেটা উল্লেখ করতে গিয়ে বললো শীতিল সব শিলার পর। তা আমরা ব্যাখ্যা করি। শীতিল সব শিলার পর বলতে মধ্যে কবি পাহাড়ি পরিবেশে ঝর্ণার স্বাভাবিক চলার পথকে চিত্রিত করেছেন। এই তো ঝর্ণা উপর থেকে যে নিচ পর্যন্ত নামছে, যে স্বাভাবিক চলার পথটা আছে সেই চলার পথটা এখানে প্রকাশ করেছেন। এবার যদি এটা আমরা একটু স্পেসিক অঙ্গিতে বা ভঙ্গিতে এটা আমরা আলোচনা করি, তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো। ঝর্ণার গান কবিতায় ঝর্ণা শক্ত পাথরের উপর নয়, বরং পানিতে ভিজে নরম ও আলগা হয়ে যাওয়া শিলার উপর দিয়ে প্রভাবিত হয়। এখানে শীতিল সব শিলা বলতে ঝর্ণার স্পর্শে সিক্ত হয়ে যাওয়া ঢিলা পাথরকে বোঝানো হয়েছে। এসব পাথরের উপর দিয়ে ঝর্ণা বাধাহীন ও আনন্দমুখর গতিতে এগিয়ে চলে এবং তার সৌন্দর্য প্রাণচঞ্চলকও প্রকাশ করে। আচ্ছা, এবার আমরা গ নাম্বার দেখব। গ নাম্বারে আমাদের প্রশ্ন কি আছে আর উদ্দীপক কি আছে সেটা মিলাই তারপর আমরা আনসার করি। দেখি উদ্দীপকটা কি আছে। নিঃসর্গকে হাতের মুঠোয় পুরে দেওয়ার তাগিদ থেকে পলাশ সাহেব গড়ে তোলেন এক রমণীয় উদ্যান। নিঃসর্গ মানে হচ্ছে প্রকৃতি বা গাছপালা, গাছপালাকে নিঃসর্গ বলা হয়। তো এই প্রকৃতিকে হাতের মুঠোয় পুরে দেওয়ার তাগিদ থেকে পলাশ সাহেব গড়ে তোলেন এক রমণীয় উদ্যান। বিস্তীর্ণ খোলা মাঠকে সুপরিকল্পিতভাবে তিনি গড়ে তোলেন। পুকুর, দিঘি, হাঁস, গাছপালা, ফুল, পাখির বিচিত্র সমারোহ, সৌন্দর্য পিপাসু মানুষ মাত্রকে আকৃষ্ট করে। অনিন্দ্য সুন্দর এই প্রকৃতিকে শিল্পী তিলোত্তমা করে সাজিয়েছেন শুধু নিজের খেয়ালে। ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠীকে আনন্দ দান নয়, সৌন্দর্যকে মুখ্য। বৈরী প্রকৃতি মানে শত্রুময় প্রকৃতি বা অনুকূল না এরকম সেই বৈরী প্রকৃতি সামাজিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি এই কাজে অগ্রসর হয়েছেন। সৃষ্টির আনন্দই তাকে এগিয়ে নিয়েছে এতটা পথ। তো যাই হোক, আমরা উদ্দীপকে একজন ব্যক্তিকে দেখতে পাই যে পলাশ সাহেব, তিনি গাছপালাকে এত বেশি ভালোবাসেন যে প্রকৃতিকে তিনি একসাথে রাখার জন্য তিনি একটা সুন্দর বাগান তৈরি করেছেন। যে বাগানে গাছপালা, হাঁস, পুকুর, গাছপালা, ফুল, পাখি সবার সমারোহ একসাথে আছে, যেগুলো মানুষকে খুব সহজতইভাবে আকৃষ্ট করে। এবং আমরাও জানি গাছপালা মানুষকে খুব বেশি আকৃষ্ট করতে পারে। তো এই আকৃষ্ট থেকে এখানে আলোচনা। তো যাই হোক, উদ্দীপকটার সঙ্গে কিসের মিল আছে আমাদের গ নাম্বার প্রশ্ন করেছে। দেখো, উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করতে বলেছে। আর উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে যুক্তি সহ ব্যাখ্যা করো। তো দেখি আমরা মূল বক্তব্যকে কতটুকু ধারণ করতে পারি সেটা সহ আমরা একটু আলোচনা করে ফেলি। এই যে গ নাম্বার, গ নাম্বার দেখো, এই প্রশ্নটির উত্তর এরকম। প্রকৃতির সৌন্দর্যকে শিল্পীর মতো নিপুণভাবে উপস্থাপনের দিক থেকে উদ্দীপকের সঙ্গে ঝর্ণার গান কবিতার গভীর সাদৃশ্য আছে। নিপুণভাবে মানে হচ্ছে একেবারে পারদর্শীভাবে, খুবই ভালোভাবে, হ্যাঁ, যেখানে কোনো খাদ নাই, যেখানে কোনো খারাপ কিছু নাই বা যেখানে কোনো ভুল নাই। তো নিপুণভাবে উপস্থাপনের জন্য, যেমন উদ্দীপকের গাছপালা দিয়ে পলাশ সাহেব খুব সুন্দর করে একটা প্রকৃতি তৈরি করেছে। আর আমাদের কবিতার মধ্যে ঝর্ণা যে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেটার একটা রূপ কিন্তু উপস্থাপন খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে শিল্পীর মতো করে যতটা নিপুণভাবে, যতটা আক্ষরিকভাবে সুন্দর করা যায়, ঠিক সেভাবে প্রকৃতির সৌন্দর্যকে ঝর্ণার গান কবিতার সঙ্গে সাদৃশ্য করা যায়। সৃষ্টির মূল প্রেরণা হলো নান্দনিক চেতনা, তাই প্রকৃতি হোক কিংবা মানুষের গড়া পরিবেশ সব ক্ষেত্রেই সৌন্দর্যের প্রকাশে মুখ্য হয়ে ওঠে। ঝর্ণার গান কবিতায় পাহাড়ের বুক বেয়ে নেমে আসা ঝর্ণা শীতল পাথরের উপর চঞ্চল গতিতে ছুটে চলে। পাথরের আঘাতে লেগে তার সৃষ্ট ধ্বনি ও গতিশীলতা প্রকৃতিকে করে তোলে আরও সজীব ও মনোমুগ্ধকর। এই ধারণা, এই ঝর্ণা প্রকৃতির অপর সৌন্দর্যের এক জীবন্ত রূপ। তারপর দেখো,
উদ্দীপকের শিল্পীও নিজের কল্পনা রুচির মিশেলে একটি মনোরম উদ্যান নির্মাণ করেন। সেখানে প্রকৃতিকে সাজিয়ে তোলার পেছনে কাজ করে সৌন্দর্যবোধের সৃষ্টি আনন্দ। তার সৃষ্ট পরিবেশ প্রকৃতির এক রূপান্তরিত আনন্দিত প্রকাশ। এ কারণে বলা যায় উদ্দীপক ও ঝর্ণার গান কবিতা উভয় ক্ষেত্রে প্রকৃতির অপরিসীম সৌন্দর্য শিল্পিত রূপ তুলে ধরা হয়েছে, যা তাদের মধ্যে সুস্পষ্ট সাদৃশ্য সৃষ্টি করেছে। ওকে, এবার আমাদের ঘ নম্বর প্রশ্ন যেটা আছে, ঘ নম্বর বলেছে উদ্দীপকের সঙ্গে সম্পূর্ণ বা মূল ভাবকে ধারণ করতে পেরেছে কিনা সেটা তোমার যুক্তিতে তুমি লিখো বা বলো। দেখো, উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ধারণ করলেও কবিতার সামগ্রিক ভাবকে পুরোপুরি তুলে ধরতে সক্ষম নয়। হ্যাঁ, উদ্দীপকে শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যকে নিপুণভাবে সাজানো হয়েছে, সেটার সঙ্গে ঝর্ণার সৌন্দর্যের মিল থাকলেও সম্পূর্ণ সমগ্র মানে সমস্ত ভাবকে কিন্তু উদ্দীপকে ধারণ করে না। কেন? কারণ উদ্দীপকে আমাদের কবিতার মধ্যে আরও বিস্তারিত আছে, যেমন ঝর্ণার সৌন্দর্য, ঝর্ণা একা চলে, একা চলতে চলতে যখন চারিদিকে শূন্য থাকে তখন ঝুম পাহাড় তাকে ভয় দেখায়। এছাড়া ঝর্ণা টগর ফুলের নূপুর পায়ে দিয়ে চলাফেরা করে, বুলবুলির পাখির সঙ্গে সে কথা বলে, শালিক সুখ পাখি তার পানি পান করে, ফটিক জল পানি পান করে না, ফটিক জলকে তিনি অনেক কিছু বলে, চকর চন্দ্রমার দিকে চেয়ে থাকে। ঝর্ণার গুল্ম রাশিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে কবিতার মধ্যে, যেগুলো কিন্তু আমাদের এই উদ্দীপকের মধ্যে অনুপস্থিত। তাই আমরা বলতে পারি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, যদিও বা এখানে আলোচনা করা হয়েছে কিন্তু সমগ্র ভাবকে কিন্তু আলোচনা করে না। তো দেখো, ঝর্ণার গান কবিতায় ঝর্ণাকে কেবল সৌন্দর্যের প্রতীক হিসেবে নয়, বরং স্বাধীন চেতা, ছদ্মময়, নির্ভীক সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঝর্ণা নিজস্ব গতিতে বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে চলে এবং তার চলার পথে সৃষ্টি করে সুরেলা ধ্বনি মাধুর্য। সৌন্দর্য সন্ধানী মণি তার যাত্রা প্রেরণা হলো কবিতা এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়, সংশয়হীন মানসিকতা ও অবিরাম গতির প্রতীকী তাৎপর্য। উদ্দীপকে পলাশ সাহেবের চরিত্রে মূলত সৌন্দর্য প্রীতির দিকই গুরুত্ব পেয়েছে। তিনি নান্দনিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের কল্পনা অনুযায়ী একটি রমণীয় উদ্যান নির্মাণ করেন এবং সৌন্দর্যের আবেশে এগিয়ে চলেন। তবে এখানে ঝর্ণার মতো ছদ্মময় গতি, প্রতিবন্ধকতা অতিক্রমের মানসিক দৃঢ়তা কিংবা নির্ভীক চলার প্রতীকী দিকগুলো স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি। অতএব বিশ্লেষণ করা যায় উদ্দীপকটি ঝর্ণার গান কবিতার সৌন্দর্যবোধ সংক্রান্ত দিকটি যথাযথভাবে তুলে ধরলেও কবিতার বহুমাত্রিক ভাব যেমন স্বাধীনতা, ছদ্মময় গতি ও ভয় উপেক্ষার চেতনাকে ধারণ করতে পারেনি। সুতরাং মন্তব্যটি যথার্থ যে উদ্দীপকটি কবিতার আংশিক ভাব প্রকাশ করেছে, সমগ্র ভাবটি প্রকাশ করেনি। খুব সহজ করে কিন্তু আমরা অনুসরণী সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম, যেখানে পলাশ সাহেব প্রকৃতিকে ভালোবেসে একটা বাগান তৈরি করেছে, যেটা আমাদের ঝর্ণার গানের সৌন্দর্যকেই সাদৃশ্য লক্ষ্য করা যায়। আর অন্যদিকে উদ্দীপকের একটা বিশেষ দিক আলোচনা করা হলো, ঝর্ণার মধ্যে কিন্তু আরও আছে স্বাধীন চেতা, ছদ্মময়, নির্ভীক চিত্র, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকের প্রশ্নটি সমগ্র না, একটা আংশিক চিত্র মাত্র। ক্লাসটি এখানে শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।